আছে, আর মন দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে। আজ তোমাদের আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মেকানিজম অফ রে, অর্থাৎ যখন একটা স্ফেরিক্যাল মিররের মধ্যে আলোকরশ্মির রিফ্লেকশন হচ্ছে, অর্থাৎ গোলীয় তলে বা গোলীয় দর্পণে আলোকরশ্মির প্রতিফলন হচ্ছে, তখন সেক্ষেত্রে যদি প্রতিবিম্ব গঠন করতে হয় তাহলে মিনিমাম দুটো রশ্মি দরকার হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আলোকরশ্মিটি কোন পথে গমন করবে সেই পথটা আমরা ফোকাস বিন্দুদের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে আলোকরশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে পড়ে তাহলে আলোকরশ্মি কীভাবে নির্গত হবে, আবার আলোকরশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহলে আলোকরশ্মি দর্পণ থেকে প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে বা কীভাবে যাবে সেগুলো আমরা আলোচনা করব, ঠিক বোঝা যাচ্ছে। তাহলে কি আলোচনা করব, যেটা রে মেকানিজম, অর্থাৎ আলোকরশ্মি যখন গোলীয় দর্পণের প্রতিফলন ঘটছে সেই প্রতিফলনে আলোকরশ্মি কোন পথ দিয়ে যাবে বা কোন পথ দিয়ে গেলে আলোকরশ্মি কোন দিকে যাবে সেগুলো আমরা আলোচনা করব। আর সবসময় মনে রাখতে হবে, কোথাও কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করতে হলে সে দর্পণে প্রতিফলনের পর হোক কিংবা প্রতিসরণের পর হোক, ঠিক আছে, দর্পণে প্রতিফলনের পর হোক কিংবা লেন্সে প্রতিসরণের পর, যখন কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করতে হবে তখন ন্যূনতম দুটো আলোকরশ্মি লাগবে। তো সেই আলোকরশ্মি যখন গমন করবে তখন সে কোন দিক দিয়ে গেলে কোন দিকে যাবে সেই সমস্ত একটা মেকানিজম রয়েছে, সেই মেকানিজমটা আমরা আলোচনা করব। আর কি আলোচনা করব না, গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা কেন্দ্রের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের সবসময় যেটা বলে থাকি, তোমরা অবশ্যই মন দিয়ে পড়বে, ভালো করে স্টাডি করবে, স্টাডির বিকল্প হয় না, পড়াশোনা করলেই তোমাদের মন ভালো থাকবে, হ্যাঁ, তোমাদের চিন্তা শক্তি ভালো থাকবে, সুন্দর সবার সঙ্গে সম্পর্ক থাকবে, তাই স্টাডিটা খুব দরকার, ঠিক আছে। তাহলে আমি যেটা বলি সবসময়ের জন্য, যদি তোমাদের আমার এই স্টাডিটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেবে, তাহলে সমস্ত আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা আসছি আলোকরশ্মির অনুসরণ পদ্ধতি। তাহলে আলোকরশ্মির অনুসরণ পদ্ধতি আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে কি আলোচনা করব, আলোকরশ্মির অনুসরণ পদ্ধতি। আলোকরশ্মির অনুসরণ পদ্ধতি, ঠিক আছে। এটা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। তা সেখানে আমি প্রথম বলবো যে আলোকরশ্মি যদি, এটা হচ্ছে প্রধান অক্ষ, আগে দর্পণ সম্পর্কে বলে দিই, এটা প্রধান অক্ষ, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে এম প্রাইম হচ্ছে উন্মেষ, দর্পণের উন্মেষ। তাহলে এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এটা মেরু, এটা দর্পণের উন্মেষ, এটা বক্রতা কেন্দ্র, ফোকাস, দর্পণের উন্মেষ, আর হচ্ছে মেরু, ঠিক আছে। তাহলে একটি আলোকরশ্মি এ বি প্রধান অক্ষের সমান্তরালে একটি দর্পণে গিয়ে পড়লো, এম প্রাইম দর্পণে গিয়ে পড়লো, তাহলে দর্পণ থেকে প্রতিফলনের পথে কোন দিয়ে যাবে, ফোকাসের মধ্যে দিয়েছে, তাহলে কি হচ্ছে, ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা বলতে পারি যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি দর্পণের আপতনের পর বা দর্পণে আপতিত হওয়ার পর দর্পণ থেকে প্রতিফলনের সময় ফোকাসের মধ্য দিয়ে যাবে। তাহলে এক নম্বরটা আমার কি হলো, যে আলোকরশ্মি যখন কোনো দর্পণে এসে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, প্রতিফলনের পর ওই আলোকরশ্মি ফোকাসের মধ্য দিয়ে যাবে। তাহলে এক নম্বরটা আলোচনা করা যাক। তাহলে এক নম্বরটা কি হলো, তাহলে আলোকরশ্মি
আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে এসে আপতিত হলে, দর্পণে এসে আপতিত হলে প্রতিফলনের পর কার মধ্য দিয়ে যাবে, তাহলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে এসে আপতিত হলে প্রতিফলনের পর ফোকাসের মধ্যে যাবে, ফোকাস বিন্দুর মধ্যে যাবে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে। তাহলে এক নম্বরটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলে দর্পণ থেকে প্রতিফলনের পর ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে। এ বি আলোক রশ্মি এম পি এম প্রাইম দর্পণে এসে আপতিত হলো বি বিন্দুতে, প্রতিফলনের পর ফোকাস এফ এর মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এবার 2 নম্বর কন্ডিশন আসছে। তাহলে এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি বলবো না, আলোক রশ্মি যদি ফোকাস থেকে দর্পণে গিয়ে আপতিত হয়, প্রতিফলনের পর এই যে প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়েছে। প্রতিফলিত রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়েছে, অর্থাৎ এইটা ঠিক উল্টো। প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি দর্পণে পড়লে প্রতিফলনের পর ফোকাসের মধ্যে দিয়ে যায়, আর এটা ঠিক উল্টো। ফোকাস থেকে আলোক রশ্মি দর্পণে গিয়ে পড়লে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। তাহলে 2 নম্বরটা কি বলবো, তাহলে কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের ফোকাস থেকে, কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু থেকে দর্পণে এসে আপতিত হলে, দর্পণে এসে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। বুঝা গেল? তাহলে কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু থেকে দর্পণে এসে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষে, এই যে প্রধান অক্ষ এর সমান্তরালে নির্গত হবে। ঠিক আছে, এবার 3 নম্বর কন্ডিশন আসছে। 3 নম্বর কন্ডিশন কি আসছে? 3 নম্বর কন্ডিশন আসছে, আলোক রশ্মি যদি এই আলোক রশ্মি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে দর্পণে গিয়ে আপতিত হয়, প্রতিফলনের পর ওই একই পথে ফিরে যাবে। তাহলে কোনো আলোক রশ্মি কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পরে আলোক রশ্মি ওই একই পথে ফিরে যাবে। মানে এর চ্যুতি কত হবে? 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে চ্যুতি কত হবে? 0 ডিগ্রি। আলোক রশ্মি যেই পথে এলো সেই পথেই ফিরে গেল, অথবা সরি, এখানে আলোক রশ্মি চ্যুতি হবে 180 ডিগ্রি। যেই পথে এলো সেই পথেই ফিরে গেল, মানে চ্যুতি কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, যেই পথে এলো সেই পথেই ফিরে গেল। যাই হোক, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ কত হবে? সেটা হচ্ছে তার চ্যুতি। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি যেই পথে আসবে সেই পথে আলোক রশ্মি ফিরে যাবে। তাহলে আমি কি বলবো না,
আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্যে গিয়ে দর্পণে পড়ে, আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হলে, তাহলে আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে বিপরীত দিকে প্রতিফলিত হবে। আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে বিপরীত দিকে একই পথে প্রতিফলিত হবে। তাহলে কি বলছি, আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পরে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে বিপরীত দিকে একই পথে প্রতিফলিত হবে। অর্থাৎ আলোক রশ্মি যেই পথে এলো সেই পথে ফিরে যাবে। তাহলে আলোক রশ্মি অনুসরণ পদ্ধতির ক্ষেত্রে বা মেকানিজম অফ লাইটের যে মেকানিজম, সেই মেকানিজমে আমরা তিনটে অনুসরণ পদ্ধতি পেলাম। একটা কি পেলাম, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আর একটা পেলাম আলোক রশ্মি ফোকাস বিন্দু থেকে দর্পণে গিয়ে পড়লে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। আর একটা পেলাম কি, আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে দর্পণে গিয়ে আপতিত হলে একই পথে আলোক রশ্মি ফিরে যাবে। ঠিক আছে, তাহলে যেই পথে এলো সেই পথেই কিন্তু আলোক রশ্মি ফিরে গেল। এবার একটু ছোট একটা অংশ আমরা জানবো, আলোক এই এখানে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে। এই মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। একটা কোশ্চেন আমরা জানবো, ঠিক আছে, কি বলবো, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কাকে বলে? ফোকাস দূরত্ব কাকে বলবো আমরা না, গড়ীয় দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। কি বলবো, গড়ীয় দর্পণের মেরু এবং ফোকাস বিন্দু মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে ফোকাস দূরত্ব কাকে বলে না, গড়ীয় দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলা হচ্ছে ফোকাস দূরত্ব। অর্থাৎ এই মেরু এবং ফোকাস বিন্দু দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এই মেরু এবং ফোকাস বিন্দু দূরত্বকে কি বলা হচ্ছে ফোকাস দূরত্ব বলে। এই মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে হলো ফোকাস দূরত্ব। এটাকে ছোট হাতের f দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের f দিয়ে। অর্থাৎ এই ডিসটেন্সটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ছোট হাতের f, ফোকাস দূরত্ব। এটাকে কি দিয়ে প্রকাশ করব আমরা, ছোট হাতের f। এই ডিসটেন্সটাকে কি দিয়ে প্রকাশ করব আমরা, ছোট হাতের f। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, কি ফোকাস দূরত্ব বলে। আমরা কি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ pf সমান
এফ ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব কাকে বলে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, দেখো এই ছবিটার দিকে দেখো, আমরা এটা একটা গাড়ির হেডলাইট, গাড়ির একটা হেডলাইট, হেডলাইটে ঠিক এই জায়গাতে আমরা কি দেই, বাল্বটাকে দিই। কেন না, এই বাল্বটা যদি আমরা এই গাড়ির হেডলাইটে, গাড়ির হেডলাইটটা অবতল দর্পণ, এই হেডলাইটের যদি ফোকাসে আমি বাল্বটিকে রাখি, তাহলে ফোকাস থেকে আলো এসে দর্পণে গিয়ে পড়বে। দর্পণে পড়লে কি হবে, প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে নির্গত হবে। আলো এসে প্রধান অক্ষের কি হবে, সমান্তরালে নির্গত হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হলে দূরের বস্তুতে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। কেন, যেহেতু আলো সেটার চারিদিকে ছড়িয়ে পড়ছে না, একদম সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে দূরে কোনো বস্তুর উপর পড়ছে, সেক্ষেত্রে দূরের বস্তুটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। আবার বলছি না, যখন গাড়ির হেডলাইটে আমরা কি দর্পণ ব্যবহার করবো, অবতল। কেন অবতল দর্পণ ব্যবহার করবো, তার কারণ হচ্ছে যে এই অবতল দর্পণের ফোকাসে যখন আমরা যে বাল্বটাকে ব্যবহার করি, সেই বাল্ব থেকে আলোর রশ্মি কি হবে, দর্পণে গিয়ে পড়বে। অর্থাৎ তাহলে ফোকাস থেকে আলোর রশ্মি দর্পণে গিয়ে পড়বে। ফোকাস থেকে আলোর রশ্মি দর্পণে গিয়ে পড়লে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোর রশ্মি বেরোবে। তাহলে আলোর রশ্মি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না, আলোর রশ্মি কি হচ্ছে, এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে দূরের বস্তুতে গিয়ে পড়ছে। তারপরে দূরের বস্তুটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তাই না? তার প্রশ্ন আছে গাড়ির হেডলাইটে কেন অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে কেন অবতল দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে গাড়ির হেডলাইটে আমরা কেন অবতল দর্পণ ব্যবহার করি? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে পরীক্ষাতে খুব আছে এটা। তাহলে গাড়ির হেডলাইটে কেন অবতল দর্পণ ব্যবহার করা হয়, উত্তর লেখা যাক। তাহলে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করলে, তাহলে গাড়ির হেডলাইটে যদি অবতল দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে বাল্বটিকে ওই দর্পণের ফোকাসে রাখা হয়। সেক্ষেত্রে বাল্বটিকে দর্পণের কোথায় রাখা হয়, ফোকাসে রাখা হয়। তাহলে গাড়ির হেডলাইটে যদি অবতল দর্পণ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে বাল্বটিকে দর্পণের ফোকাসে অর্থাৎ এখানে রাখা হবে। তার ফলে বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি দর্পণে গিয়ে পড়লে, তার ফলে বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি দর্পণে, অবতল দর্পণে গিয়ে পড়লে, অবতল দর্পণে গিয়ে আপতিত হওয়ার পর আপতিত হওয়ার পর
প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়ে দূরের বস্তুতে গিয়ে পড়ে। দূরের বস্তুতে গিয়ে পড়ে। আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে না। আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে না, ফলে দূরের বস্তুকে স্পষ্ট দেখা যায়। ফলে দূরের বস্তুকে গাড়ির চালক স্পষ্টভাবে দেখতে পায়। দূরের বস্তুকে গাড়ির চালক স্পষ্ট ভাবে দেখতে পায়। তাহলে কি বলেছে, গাড়ির হেডলাইটে যদি অবতল দর্পণ ব্যবহার করা হয় সেক্ষেত্রে বাল্বটিকে দর্পণের ফোকাসে রাখা, তার ফলে বাল্ব থেকে নির্গত আলোক রশ্মি অবতল দর্পণে গিয়ে আপতিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে দূরের বস্তুতে গিয়ে পড়ে। আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে না, ফলে দূরের বস্তুকে গাড়ির চালক স্পষ্টভাবে দেখতে পায়। বুঝতে পেরেছো? সহজ করে লিখে দিলাম। তাহলে গাড়ির হেডলাইটে কেন অবতল দর্পণ ব্যবহার করা হয় বুঝতে পেরেছো? অর্থাৎ গাড়ির হেডলাইটের অবতল দর্পণ ব্যবহার করলে বাল্বটিকে ফোকাসে রাখা হচ্ছে, তাহলে ফোকাস থেকে আলোক রশ্মি যখন প্রধান বা দর্পণে গিয়ে পড়ছে তখন প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ছে, মানে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি নির্গত হচ্ছে। মানে আলোক রশ্মি বাল্ব থেকে যখন দর্পণে গিয়ে পড়ছে তখন দর্পণের থেকে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হচ্ছে, এভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে না। তারপরে দূরের বস্তুতে গিয়ে সহজে আলো পড়ছে, যেহেতু আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে না, আমার দূরের বস্তুতে গিয়ে সহজে পড়ছে, তারপরে দূরের বস্তুটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বা গাড়ির চালক স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই কারণে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এখন যে বিষয়ে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে F সমান R/2, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতাকে ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করা যাক। তাহলে আমরা কি প্রমাণটা করব, আমরা এখন F সমান R/2 এটা প্রমাণ করব। F সমান R/2 এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। কি বলছি না, একটি আলোক রশ্মি AB M অবতল দর্পণের উপর আপতিত হলো। তাহলে গড়ীয় দর্পণের ক্ষেত্রে আমরা F সমান R/2 প্রমাণ করব, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এটা এখন প্রমাণ করব। ঠিক আছে, তাহলে কি বললাম না, AB একটি আলোক রশ্মি। তাহলে লিখি, তাহলে AB একটি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। দেখো এই যে প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে AB একটি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। আলোক রশ্মি
এম প্রাইম। অবতল দর্পণের বি বিন্দুতে আপতিত হওয়ার পর ফোকাস, এই যে বিন্দু ফোকাস বিন্দু, ফোকাস এফ এর মধ্য দিয়ে গিয়ে নির্গত হয়। ফোকাস এফ এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়। দেখো এটা আপতিত হওয়ার পর ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নির্গত হয়। আপতিত হওয়ার পর আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর, একটু লিখলে ভালো হতো, আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর ফোকাস এফ এর মধ্য দিয়ে নির্গত হয়। এটা আমরা জানি যে কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলে প্রতিফলিত হওয়ার পর ফোকাসের মধ্য দিয়ে গিয়ে নির্গত হয়। তাহলে সি হচ্ছে কি না, সি হচ্ছে এই দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে সি কি, সি হলো দর্পণের বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এখন এই সি ও বি যুক্ত করা হলো। এখন সি ও বি যোগ করা হলো, তাহলে সি আর বি যোগ করে ফেলি। তাহলে সি আর বি এখন যোগ করে ফেলি, আমরা এই সি আর বি যোগ করে ফেলি। তাহলে সি ও বি আমরা যোগ করলাম। ঠিক আছে, দেখো এই বক্রতা ব্যাসার্ধ, এই যে বক্রতা ব্যাসার্ধ এই গোলীয় দর্পণের উপর কি হবে, লম্ব হবে। তার মানে এটাই হচ্ছে অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে কি বলা হয়, আপতন কোণ। তাহলে এটা আপতন কোণ আই। আর এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে হচ্ছে প্রতিফলন কোণ, আছে আর। বুঝতে পারি না? দেখো এই যে কোনো বৃত্তের ব্যাসার্ধ তার পরিধির উপর কি হয়, লম্ব হয়। তাহলে এই যে বক্রতা ব্যাসার্ধ বিসি, বিসি কি না, বিসি হলো বক্রতা ব্যাসার্ধ। বিসি কি না, বিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বিসি সমান কত হচ্ছে, আর। তাহলে যে কোনো ব্যাসার্ধ সবসময় পরিধির উপর কি হয়, লম্ব হয়। তাহলে এই বিন্দুতে লম্ব, তাহলে এইটাই তাহলে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব বিসি। তাহলে অভিলম্ব আপতিত রশ্মি এ বির সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ। আর এই অভিলম্ব, এই যে প্রতিফলিত রশ্মি বিডি, বিডি প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে প্রতিফলন কোণ বলি। তাহলে এই কোণটা আর এই কোণের সমান, তাহলে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, প্রতিফলনের সূত্র অনুযায়ী কি পাচ্ছি, প্রতিফলনের সূত্র অনুযায়ী। তাহলে প্রতিফলনের
সূত্রানুযায়ী কি বলতে পারি না কোণ এ বি সি সমান কোণ বি সি এফ সরি সিবিএফ 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 তাই না? এটা কোন সূত্র অনুযায়ী না আপতন কোণ সমান আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এই এ থেকে পেলাম। তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তা হবে। আবার দেখো এ বি সমান্তরাল সিপি এ বি এটা সমান্তরালের চিহ্ন এ বি সমান্তরাল কি হবে পিসি কি হচ্ছে পিসি। আচ্ছা তাহলে এরা যদি সমান্তরাল হয় আর বিসি হচ্ছে ছেদক আর বিসি কি ছেদক, তাহলে এইটা সমান্তরাল এইটা ছেদক, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা হবে একান্তর কোণ। তাহলে কি হবে কোণ এ বি সি সমান কোণ কি হবে বিসিএফ বিসিএফ। এরা পরস্পর কি কোণ কোন কন্ডিশন অনুযায়ী এরা একান্তর কোণ। কি কোণ একান্তর কোণ। কি একান্তর কোণ মানে কি দুটো সমান্তরাল রেখা বিপরীত পাশের কোণ দ্বয় পরস্পর সমান হয়, তো এই কোণটা যা হবে এই কোণটাও তা হবে। এই দুটো কোণে কি বলে একান্তর কোণ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট টাইম কি পেলাম এই কোণটা সমান এই কোণটা, এখন পেলাম এই কোণটা সমান এই কোণটা, তার মানে এই দুটো কোণ সমান এই দুটো কোণ সমান। তাহলে অতএব আমরা কি বলতে পারি, তাহলে অতএব আমরা এটা বলতে পারি যে বিসিএফ কোণ বিসিএফ সমান কোণ সিবিএফ সিবিএফ। তাহলে এই কোণটা বিসিএফ বিসিএফ সমান কোণ সিবিএফ, মানে এই কোণটা এদের কোণ সমান। এই দুটো কোণ যদি কোণ দুটো সমান হয় তাহলে এই বাহুটা যা হবে এই বাহুটাও তা হবে। অর্থাৎ তাহলে আমরা এটা লিখতে পারি না সিএফ যা বিএফ ও তা, সিএফ যা বিএফ ও তা। দেখি আর এবার দেখি এ বি সমান্তরাল পিসি এ বি সমান্তরাল পিসি বিসি ছেদক বিসি ছেদক, তাহলে কোণ এ বি সি ঠিক আছে, এ বি সি কোণ কি হবে বিসিএফ। ঠিক আছে হয়ে গেছে। তাহলে এবার আমি এই দুটো কন্ডিশন থেকে পাচ্ছি, আমি এই দুটোকে তুলনা করছি দেখো এ বি সমান বিসিএফ আবার এ বি সমান সিবিএফ আবার এ বি সমান বিসিএফ, তার মানে এই দুটো সমান, মানে সিবিএফ যা আর বিসিএফ তা। যদি দুটো সমান হয় তাহলে কি হবে এই সিএফ যা হবে বিএফ ও তা হবে। ঠিক আছে, এবার বলছি যদি বি আর পি খুব কাছাকাছি হয়, অর্থাৎ দর্পণের উন্মেষ ছোট হলে, দর্পণের যদি উন্মেষ ছোট হয় তাহলে বি আর পি খুব কাছাকাছি হবে। তাহলে আমি কি বলছি, তাহলে যদি বি ও পি খুব কাছাকাছি হয় তাহলে আমরা কি বলবো বিএফ যা এই বিএফ যা হবে পিএফ হতে হবে পিএফ ও। তাহলে এই দুটো কম্পেয়ার করে এবার, তাহলে আমি কি পাচ্ছি সিএফ সমান পিএফ সমান বিএফ হলো। দেখো এই দুটো কম্পেয়ার করছি, সিএফ সমান বিএফ আবার বিএফ সমান পিএফ, মানে সিএফ যা পিএফ তা, সিএফ যা হবে পিএফ তা হবে সমান বিএফ করলাম। তাহলে আমি যদি এখন বলি পিসি, তাহলে পিসি সমান কি হবে, পিসি মানে এটা আর, পিসি সমান কি হবে দেখো বিসিও আর সিবিও আর সিপিও কিন্তু আর। ঠিক আছে,
আচ্ছা, বক্রতা বিসি যা এটা আর হলে এখানে আমরা কি লিখতে পারি, বিসি যা হবে পিসিও তাই হবে, এখানে পিসিও তাই হবে। ঠিক আছে, তাহলে পিসি সমান আমরা কি লিখতে পারি, পিসি সমান লিখতে পারি সিএফ, এটা সমান কিন্তু এফ, দেখো সিএফ মানে কি পিএফ, পিএফ মানে তো এফ, সরি পিএফ এটা এফ লিখবে, তাহলে পিসি সমান সিএফ প্লাস পিএফ। এবার মান বসাও, সিএফ মানে কত এফ, পিএফ মানে কত এফ, তাহলে এফ 2f, তাহলে এফ তার পিসি সমান কত, পিসি সমান আর, তাহলে আর সমান 2f, তাহলে এফ সমান কত হবে r/2। খুব সহজ, আশা করি বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ, খুব সহজ কিন্তু, হ্যাঁ পরীক্ষা এটা অবশ্যই আসবে তোমাদের, পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে, তোমরা ভালো করে করবে এটা। ঠিক আছে, কি আসবে তার মানে এটা আমাদের কি জানালো তাহলে, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ আর সমান 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য, 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য এফ, এগুলোর সম্পর্ক কিন্তু পরীক্ষায় আসে, তোমরা সবাই করতে পারবে, সহজে বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে। এবার তোমাদের যে বিষয়টা আলোচনা করবো হচ্ছে চ্যুতিকোণ। এই যে আলোকরশ্মির প্রতিফলন হচ্ছে এর চ্যুতিকোণ সম্পর্কে আলোচনা করবো। কি আলোচনা করবো তাহলে, চ্যুতিকোণ, চ্যুতি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, চ্যুতিকোণ ডেল্টা, এই চ্যুতিকোণ সম্পর্কে তোমাদের আমি আলোচনা করব। চ্যুতিকোণ কাকে বলে, ধরো এই একটা আলোকরশ্মি এ ও এম ও এম প্রাইম দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর ও বি পথে নির্গত হয়েছে। যদি দর্পণটা না থাকতো তার আলোক সরাসরি এ ও আর এই পথে আলোক চলে আসতো। দেখো এখন দর্পণটা আছে বলে আলোকরশ্মি এ ও পথে দর্পণে আপতিত হওয়ার পর ও বি পথে প্রতিফলিত হলো। যদি দর্পণটা না থাকতো তাহলে কি হতো, আলোকরশ্মি এ ও পথে দর্পণে আপতিত হওয়ার পর ও আর পথে নির্গত হতো। তাহলে যেহেতু দর্পণ থাকার জন্য আলোকরশ্মি এই ও বি পথে চলে গেছে, তাহলে আলোকরশ্মি কতটা কোণ ঘুরেছে, ডেল্টা কোণ ঘুরেছে। আলোকরশ্মি এইখানে না গিয়ে আলোকরশ্মি এই পথে চলে গেছে, মানে আলোকরশ্মি ডেল্টা কোণ ঘুরেছে, আলোকরশ্মি এইভাবে ঘুরে গেছে ডেল্টা কোণ, আলোকরশ্মিটা এইটা ঘুরে এইভাবে গেছে, তাহলে এইটাকে বলা হচ্ছে চ্যুতি, এটাকে বলা হচ্ছে চ্যুতি। তাহলে আলোকরশ্মি তার গতিপথের মূল পথ থেকে যে কোণে ঘুরে যায় তাকে বলা হচ্ছে আলোকরশ্মির চ্যুতিকোণ। তার চ্যুতিকোণ কাকে বলা হচ্ছে না, আলোকরশ্মি তার গতিপথে তার মূল গতিপথ থেকে যে কোণে ঘুরে যায়, তাহলে আলোকরশ্মি তার মূল গতিপথ থেকে যে কোণে ঘুরে যায়, অর্থাৎ এই মূল গতিপথটা এটা কিন্তু এই কোণে এই ডিলটা কোণে ঘুরে গেছে, আলোকরশ্মি তার মূল গতিপথ থেকে যে কোণে ঘুরে যায় তাকে ওই আলোকরশ্মির চ্যুতিকোণ বলে, তাকে ওই আলোকরশ্মির চ্যুতিকোণ বলি। তাহলে আলোকরশ্মি তার মূল গতিপথে যে কোণে ঘুরে যায় তাকে ইউলাসের চ্যুতিপথ বলে, এই আলোকরশ্মি, তাই এটাই হচ্ছে আলোকরশ্মির চ্যুতিকোণ। এখন আমরা চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করব, ঠিক আছে? তাহলে কি আসছে,
চ্যুতি কোণের রাশিমালা। তাহলে চ্যুতি কোণের রাশিমালা কি আসছে? চ্যুতি কোণের রাশিমালা। ঠিক আছে, দেখো খুব সহজ। তাহলে ধরলাম একটি আলোকরশ্মি এ ও পথের এম এম দর্পণে ও বিন্দুতে আপতিত হলো। তাহলে একটি আলোকরশ্মি, তাহলে কোনটা না এ ও, তাহলে এখানে দেখি এ ও, এ ও একটি আলোকরশ্মি, একটি আলোকরশ্মি এম ও এম প্রাইম, এম ও এম প্রাইম, এই যেটাকে প্রাইম চিহ্ন বলে, এম ও এম প্রাইম দর্পণে ও বিন্দুতে আপতিত হয়ে, ও বিন্দুতে আপতিত হয়ে তাহলে ও বিন্দুতে আপতিত হয়ে ও বি পথে প্রতিফলিত হয়, ও বি পথে প্রতিফলিত হয়। যদি দর্পণ না থাকতো তাহলে আলোকরশ্মি এ ও আর পথে নির্গত হতো, তাই নাকি? যদি দর্পণ না থাকতো, যদি দর্পণ না থাকতো তাহলে আলোকরশ্মি এ ও আর পথে নির্গত হতো, তাই তো নাকি? দর্পণ না থাকলে আলোকরশ্মি এইখানে পথে নির্গত হতো। তাহলে আলোকরশ্মির চ্যুতিগত হচ্ছে বি ও আর, বা আর ও বি হচ্ছে আলোকরশ্মির চ্যুতিকোণ। তাহলে আলোকরশ্মি যদি এটা ঘুরে গেছে এইভাবে, কতটা কোণে ঘুরেছে? এই কোণটা ঘুরেছে, বি ও আর কোণে ঘুরেছে, তাই না? আলোকরশ্মি কতটা কোণে ঘুরেছে? তাহলে এই বি ও আর এই কোণে ঘুরেছে। তাহলে এক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি কত হচ্ছে না আর ও বি, কোণ আর ও বি সমান হচ্ছে ডেল্টা। এখন দেখো আমরা এই ডেল্টার মানটা বের করব, খুব সহজ। দেখো এখন কোণ এ ও এম সমান কোণ বি ও এম, বি ও এম, তাই না? তাহলে এই দুই কোণ পরস্পর সমান, তাহলে ডেল্টা মানে কি? এই কোণটা বিয়োগ এইটা, তাই না? এখন এ ও এন কোণ সমান কত? আই। আবার বি ও কোণ সমান কত হচ্ছে? এটা আর। তার মানে এটাও কিন্তু এই দুটো কোণ সমান মানে কি? তাহলে আমি এটাও বলতে পারি এ ও কোণ সমান বি ও কোণ সমান আই। এটা কোন সূত্র অনুযায়ী? প্রতিফলনের সূত্র অনুযায়ী। কোন সূত্র অনুযায়ী? তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তো আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, একটু লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে প্রতিফলনের সূত্রানুযায়ী, প্রতিফলনের সূত্রানুযায়ী। ঠিক আছে, এবার দেখো তাহলে এইটা সমান এইটা, আর এইটা মানে এটা, এই জিনিসটা এখানে লিখে দিয়েছি, আচ্ছা কোনো সমস্যা নেই। এবার তাহলে এইটা আমরা লিখতে পারি কোণ আর ও বি সমান, মানে এই কোণটা আর ও বি কোণ খুব সহজ সমান কি না 180 ডিগ্রি। দেখো এই সরলরেখা মান কত? 180 ডিগ্রি বিয়োগ এ ও বি, বিয়োগ কোণ কি হচ্ছে এ ও বি, এ ও
বি। দেখো এখানে টেনে নিচ্ছি, কোণ এ ও বি সমান কি, কোণ এ ও এন প্লাস কোণ বি ও এন, মানে কত, আই প্লাস আই সমান 2y। তাহলে এখানে কি লিখতে পারি, আর ও বি মানে কত, আর ও বিটাকে ডেল্টা বলেছি, ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2y, কোণ হয়ে গেল। তাহলে আলোচ্যিক চ্যুতিকোণ রাশি মানে কি হবে, ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2y। খুব সহজ, হ্যাঁ দেখে নাও একদম প্রতিফলন থেকে। দেখো এইটা যে চ্যুতি, তো তাহলে এইটা মানে কি, এই সরলরেখা মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে তো ডেল্টা কোণটা, তাহলে এটা যদি আই হয় এটাও আই, তাহলে দুটো মিলে কত 2i। তাহলে আমি 180 ডিগ্রি, এই টোটালটা তো 180, তাহলে 180 থেকে 2i বাদ দিলে ডেল্টা পেয়ে যাবো, 180 থেকে 2i দিলে ডেল্টা, খুব সোজা। এবার আসছি লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে আলোরশ্মির চ্যুতি কত, লম্ব আপতনের ক্ষেত্রে। তাহলে সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে আলোরশ্মির চ্যুতি কত, এটা প্রশ্ন। তাহলে কি দিলাম, সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে, পরীক্ষা এটা কিন্তু আসে, সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি কত। দেখো আলোকরশ্মি যখন লম্ব ভাবে পড়বে তখন আপতন কত হবে, এই লম্ব ভাবে পড়লে আপতন কোণ 0। তাহলে কি বলবো না, লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কত, আপতন কোণ আই সমান কত 0 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কত হবে, ডেল্টা সমান কত হবে, এখানে বসিয়ে দাও 180 ডিগ্রি মাইনাস 2i, মানে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 0 সমান 180 ডিগ্রি। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আলোচ্যিক চ্যুতি কোণ কত হবে, সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে আলোচ্যিক চ্যুতি কোণ কত হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থাকবে, মন দিয়ে পড়বে, আজকে আর নয়, ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়ো, ভালো থাকো, সুস্থ থাকো। আর কি করবে, আমার এই স্টাডিটাকে তোমরা বারবার সবার কাছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারা সবাই পেয়ে যাবে। আর সবাইকে বলো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দিতে, তাহলে বেল বাটনটা টিপে নোটিফিকেশনটাকে অল করে দেবে। সাবস্ক্রাইব করার পরে বেল বাটন টিপে নোটিফিকেশনটাকে অল করে দেবে, তখন কি হবে, সবাই ভিডিওগুলো দেখতে পাবে। তাহলে লকডাউনে যে সবাই বাড়িতে বসে আছে, সবার স্টাডিটা আর থেমে থাকবে না। সবাই কিন্তু দেখো সময়টা চলে যাবে আমাদের, কিন্তু আমাদের পড়াশোনা হলো না, তাহলে তো ক্ষতি হয়ে গেল। তার জন্য তোমাদের পড়াশোনাটা কিন্তু অবশ্যই চালিয়ে যেতে হবে। আমি তোমাদের সঙ্গে আছি সমস্ত রকম হেল্প করার জন্য। যদি কখনো কোনো বুঝতে অসুবিধা হয়, আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমার কমেন্টে লিখবে, আমি দেখে নেবো। ঠিক আছে, ভালো থাকবে সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।